কমিশনার উপস্থিত গৌরীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং আমার দল বিএনপি বিভিন্ন পর্যায়ে জাতীয় দল বিএনপি যুবদল ছাত্রদল থেকে আরম্ভ করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা উপস্থিত অরাজনৈতিক সংগঠনের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং একটি মত বিনিময়ের সময় আমাদেরকে ডেকে এনে আমাদেরকে সম্মানিত করার জন্য আমাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপদান করার জন্য। পাশাপাশি প্রথমে এটি আসলে বিজয়ের মাস। আমরা ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা, আমরা যে স্বাধীনতা শুরু হয়েছিল একটি বৈষম্যের আলোকেই, বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যেই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। তার পরবর্তীতে বিভিন্ন স্বৈরাচারী এবং ফ্যাসিস্টদের ক্রমাগত এবং অব্যাহত জনগণের উপর, এই রাষ্ট্রের উপর, বিভিন্ন রাষ্ট্রের প্রতিটি স্তরে দুর্নীতি আগ্রাসন যেভাবে হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আবার সমাজে একটি বৈষম্য নতুন করে বাসা বেঁধেছিল। সেই বৈষম্যকে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে প্রায় ২,০০০ শহীদ এবং ১,০০০ আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি তাদের চেতনার প্রতি নিজেকে জাগ্রত করে এবং আমার দল বিএনপিকে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যাতে আমরা আগামী দিনে একটি বৈষম্যহীন জাতি করতে পারি, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা কাজ করে যাই। আমার নেতা দেশনায়ক তারেক রহমান প্রতিদিনই, বিশেষ করে ৫ই আগস্টের পরে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার উনি আমাদের দলের উপর বিভিন্নভাবে কঠোর অবস্থান নিয়েছেন এবং যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের জন্য, যে কোনো ধরনের চাঁদাবাজির জন্য আপনারা দেখেছেন, সকলেই জানেন আপনারা যে অকাতরে বরখাস্ত করা হয়েছে। সেই ধারাবাহিকতা কিন্তু এখনও চলছে। আমি প্রথমে আমার দলের উপর একটু নসিহত করে নিচ্ছি এই কারণেই যে অনেকেই কথাবার্তা বলেছেন যে আসলে এটি কিন্তু কিছুটা হলেও সত্য যে পরিবর্তিত প্রেক্ষাপটে ৫ই আগস্টে আমি তখন যদিও বৈষম্য ছাত্র আন্দোলনের যে ৩ জন শহীদ হয়েছেন গৌরীপুরে, সেই মানে যে মামলা হয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার কর্তৃক, সেই মামলার আমি ১ নম্বর আসামি ছিলাম এবং অ্যারেস্ট হয়েছিলাম। সেই সুবাদে আমি আসলে ওই সময়টা জেলে ছিলাম। আমি জেল থেকে বের হয়েছি ৬ তারিখ। একদিন পরে এসে দেখলাম যে কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এটি আসলে এক ধরনের যেমন কালচার, আর এক ধরনের একটি যেহেতু এক ধরনের সরকারের শূন্যতা ছিল, সেই শূন্যতাকে মানে কাজে লাগিয়ে কিছু কতিপয় লোক নিজেদের বোল পাল্টিয়ে, যারা আগে আওয়ামী লীগের বা ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়া ছিল, তারাই আবার বিএনপির নাম ভাঙিয়ে সেইগুলো করেছে। পাশাপাশি আমাদেরও কিছু ছেলেপেলে যে জড়িত ছিল না, সেটা আমি একেবারে বলবো না। এটা আসলে বিভিন্ন কারণে আমাদের কিছু দুষ্ট বা কিছু চারিত্রিক নৈতিক অবক্ষয় আমাদের মধ্যেও যে ঘটে নাই, সেটাও অস্বীকার করা যাবে না। তো সেই জন্য বলছি যে আসলে আমরা যার যার সুবিধা মতো কথা বলি। আল্লাহর হস্তে আমি প্রথমেই যে জিনিসটি বলছি, আমার দলের নেতৃবৃন্দের প্রতি হয়তো ভিন্ন, আমার সঙ্গে রাজনীতি করেন না, হয়তো আরেক জায়গায় আছেন। আমরা প্রশাসনকে একটু আশ্বস্ত করতে চাই, যে পর্যায়ে আছি আমরা কিন্তু প্রশাসনের কাছে থাকতে চাই, প্রশাসনের সঙ্গে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে চাই, তাদের সঙ্গে ওরা আপনাদের সঙ্গে থেকে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত মতানৈক্য নেই, আমাদের নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে। সকলের উপর সকলকেই উদ্দেশ্য করে আমি একটা কথা বলছি, যার যার সুবিধা মতো এখানে কথা বলবেন না, এটা দয়া করে বলবেন না, তাহলে নিজেকে ছোট করা হয়ে যায়। আমরা একজন বক্তার আমি নাম বলে বলছি যে চেয়ারম্যানের কথা বলেছেন, ইউনিয়ন পরিষদের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে যদি আমরা আমাদের দুইটা ইউনিয়ন পরিষদ বাদে সমস্ত ফ্যাসিস্ট যারা আছে, এখানে কোনো ভুল নাই, সকলেই
ওই স্বৈরাচারী সরকারের দূষণ ছিল, নিজেরা দল করেছে এবং তাদের সব কিছুই জানা আছে যে 8টা আসনই মানে 8টা ইউনিয়ন পরিষদই আমাদের বাইরে ছিল, মানে 2টা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল যারা বিএনপি করে এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা যথেষ্ট বৈষম্যের শিকার হয়েছে, তাদের অবস্থা আপনারা জানেন যে ইতিমধ্যে এক চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন। আর বাকি 8 জনই কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তারাই চাঁদাবাজি করেছে, তারাই ব্যবসা বাণিজ্য করেছে, তারাই দালালি করেছে। তাদের পক্ষ নিয়ে কোনো কথাটা আল্লাহর রাস্তে বলবেন না, সবাইকে এককভাবে বলবেন এবং ভালো অমুক খারাপ এটা না বলে ওরা সবাই ফ্যাসিস্ট, এদের কোনো ছাড় নাই, এদেরকে ছাড় দেওয়া যাবে না, এটাই হলো শেষ কথা। এই বিষয়টা সকলে মাথায় রাখবে। তো পাশাপাশি আসলে কিছু কথাবার্তা, যেহেতু আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, এই ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, যদিও 27 মাস আমার 27 মাস আমি উপজেলা পরিষদের বাইরে, তো জেলে না হয় পলাতক, তো আমার এই 7 মাসের মধ্যে। তারপরে আর বিষয় তো আছেই যে বৈষম্যের শিকার কীরকম হয়, আমি এখনও 51 মাসের ব্যথা আমি এখনও নিতে পারি নাই, গভর্নমেন্ট আমাকে এখনও দেয় নাই। যাই হোক, সেগুলো না বলে আমি কিছু কথা আসলে বিরক্তি এসে যায়, তবুও ছোটো করে বলছি যে আমরা একটু স্কুলের ভিতরে ভর্তির ব্যাপারে কিছু কথাবার্তা আমরা সকলেই বলেছি। যে 6ষ্ঠ শ্রেণী আসলে এটা প্রেক্ষাপটে চেঞ্জের জন্য না, আমার মনে হয় যে ক্লাস 5-এ পর থেকে যে 6-এ এখানে যদি ইন্টারভিউর মাধ্যমে হয় তাহলে এটা এতটা চাপ পড়ে না। আমরা শিশু শ্রেণী বা প্লে যেটাকে বলি আমরা, সেখানে হয়তো আমাদের যদি আমরা ইয়া করি তাহলে একটা চাপ পড়ে যায় যদি আমরা এখানে পরীক্ষা নিই বা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের সর্বোচ্চ ফোরামগুলোতে কথাবার্তা বলেন বা এই মতামতটা পৌঁছে দেন, আশা করি সেটা একটা চেঞ্জ আসবে। কিন্তু এখন গৌরীপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে হয়তো বা অতীতেও ঘটেছে বা অন্যান্য সময়গুলোতেও, কিন্তু এইবারের প্রেক্ষাপটটা একটু বেশি। যারা আমরা বিভিন্ন প্রাইমারি স্কুলে আছে তারা ভালো ছাত্র, মোটামুটি একটা অবস্থান ভালো, বা কিন্ডার গার্ডেনের ফার্স্ট বয়, তাকে দেখা গেছে যে এই লটারিতে এই 3টা এতে কোথাও টিকে নাই, অথচ বাড়ি তার পৌরসভায়। তার আবার এরকমও আছে যে জেলা শহরে যাওয়ার মতো, সেখানে গিয়ে পড়াশোনা করার মতো সামর্থ্য নাই, ক্যাপাবিলিটি নাই। তো সেই বিষয়টি প্রতি লক্ষ্য রাখে আমি বলছি যারা ভালো আছে, যাদের রেজাল্টটা ভালো, আপনারা জেনে আমাদের আমি যতটুকু জানি যে 30-35 জনের একটা মানে আসন, এটা কোনো না কোনো ফাঁকফোকর আছে। আমার মনে হয় এর মধ্যে যদি আর 10-15টা অ্যাড করা যায়, 50 জন হলে আমার মনে হয় যে ওই যে মহামারী আকারে যে বিষয়টা আছে এইটা পৌরসভা কেন্দ্রিক মোটামুটি এক ধরনের সলভ হয়ে যাবে। না ওটা বলতেছি না, ওই 3টা স্কুলে 30-35 জনকে ভর্তি করার সুযোগ আছে। সেখানে যদি আরও কিছু বইয়ের ব্যবস্থা করি, আমি শাখাগুলোর কথা বলতেছি না, সেটা হয়তো সুদূর প্রসারী, এখানেও আমার মনে হয় যে সম্ভব যে আপনারা সেই কাজটা করে নিতে পারবেন। 50 জন হলে আমার পৌরসভার চাহিদাটা বা আশপাশের চাহিদাটা মোটামুটি কিন্তু মিটে যাবে। আর 100 জন হলে তো কোনো কথাই নেই, এখানে আর কোনো আমার মনে হয় যে থাকবে না, ওরকম কোনো প্রেশার থাকবে না। তো আমার মনে হয় যে যেহেতু আমি আমার ইনফরমেশনটা অথেন্টিক, এটা আমি দুর্বলাই বলতেছি যে 30-35 জনের আপনাদের কাছেই হয়তো বা যারা কর্মকর্তা আছে তাদের কাছে ফাঁকফোকর আছে। তো আর এখানে যদি আর একটু বই দিয়ে, আমি স্কুলে কথা বলেছি 2-একটা স্কুলে, তারা বলছে যে বই দিলে আমরা 5-7 জন বা 10 জন করে অ্যাড করে ফেলতে পারবো, এটা এমনিতেই পারবো। তো এই বিষয়গুলো একটু বইয়ের সংস্থানটা যদি আপনারা ব্যবস্থা করি তো আমার মনে হয় সমাধান হয়ে যাবে। স্যার বই তো স্যার টোটাল সংখ্যায় আসে, যেখানে ভর্তি হোক সংখ্যা তো আর বাড়তেছে না, যেখানে গ্রামের বইটা এসে শহরে পড়ে, বইয়ের মনে হয় আমার মনে হয় মহোদয় সমস্যা হবে না। আচ্ছা ওইটাই আমি স্কুলের শিক্ষকদের জন্য কথা বলছি তো, বইয়ের সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তারা খালি বইয়ের কথা বলে যে আমাদের যদি কিছু বইয়ের ব্যবস্থা করে দেওয়া তাহলে আমরা 2-4-10 জন আমরা এমনিতেই ভর্তি করে ফেলতে পারবো। স্টুডেন্ট তো আর পারবে না, গ্রামেরটা শহরে বা শহরেরটা গ্রামে, বই তো এক জায়গায় কম যাবে, এক জায়গায় বেশি যাবে। ওইটা আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত সময়ে এই জিনিসটা সলভ করে ফেলতে পারবে, তারপরে শাখার অবস্থা আইন শৃঙ্খলার ব্যাপারে আসলে এটা অপ্রিয় হলেও সত্য যে পুলিশের এই যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের উপর একটা এফেক্ট পড়েছে। সেটা বিগত দিনে পুলিশের কর্মকাণ্ড বা ফ্যাসিস্ট সরকারকে যেভাবে তারা শেল্টার দিয়েছে, পুলিশ এখানে একটা পাবলিক একটা প্রতিক্রিয়া ছিল, পুলিশ বিরোধী একটা মনোভাব ওই সময় কাজ করেছে।
কিন্তু সেই অবস্থা থেকে আমরা বলেন আন্দোলনকারীরা বলে সকলেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবেই যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন সরে এসেছি এবং সকলেই সরে এসেছে। সেখানে প্রশাসনকে সহযোগিতা করার যথেষ্ট মন মানসিকতা তারা পরিচয় দিয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি থানায় থানায় গিয়ে নিজেরা পাহারা দিয়েছে। আমরা রাজনৈতিক নেতারাও সেখানে পাহারা দিয়েছি। পাহারা দিয়ে তাদেরকে ব্যবস্থা করেছি যে আপনারা থাকেন, আমাদের কোনো নিরাপত্তার অভাব ঘটবে না। সেখানে এত বেশি কিছু ঘটেও যায় নাই। তো এই বিষয়গুলো চিন্তা করে একটু শক্তিশালী হওয়া দরকার। যে ওয়ারেন্টগুলো আছে সেই ওয়ারেন্টগুলো তামিল করেন। আমার মনে হয় যে একটু ফোর্সটা একটু বাড়ান, একটু মানে অ্যাক্টিভিটিসটা আপনাদের যদি বাড়ানো হয় ইফটিজিংটাও বন্ধ হয়ে যাবে। স্কুলের সময় যদি আমরা একটা টহল দেন মনে হয় এখানে ছেলেপেলেরা অনেক দূরে চলে যাবে, এই আড্ডা থাকবে না, মানে ইস্যু থাকবে না স্কুলের সামনেগুলোতে। পুরো সময় তো এটা কোনো বিষয় না, এটা ইচ্ছা করলে আপনারা সেগুলো পারেন। মাদকের কথা অনেক হয়েছে, আমি সেগুলো করতে চাই না। আমরা বিগত দিনে আমরা আসলে কোনো ধরনের জনপ্রতিনিধি হয়েও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারি নাই। আর উন্নয়নমূলক কাজ তখনই সফল হয় যখন জনগণের সম্পৃক্ততা আসে সেখানে। আমরা চাই যে এই প্রশাসন আমাদেরকে সম্পৃক্ত করে, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করবে। এখানে কিছু বিষয় আছে যে এগুলো বিভিন্ন কমিটি আছে, সেখানে গণ্যমান্য ব্যক্তির কলাম আছে, এই সমস্ত বিষয়গুলো আছে। এগুলো যাতে আমাদের দলকে অংশগ্রহণ করার বা পাশে থাকার, আপনাদের পাশে থাকার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা হয়তো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মতো করেই এটা আসলে করতে পারি, সম্পৃক্ত হতে পারি। আর নাহলে আমাকে বলবেন এই কাজটা আসলে এইভাবে হয়ে ওঠে না। যখন আমাকে এটা কমিটিতে অন্তর্ভুক্ত করবেন তখনই দেখা যাবে যে এই বিষয়গুলো আমার উপর একটা দায়িত্ব এসে যাবে এবং রাষ্ট্রের প্রতিও আমারও কিছু আমার দেওয়ার কিছু আছে, সেখানে আমি সহযোগিতা করতে পারবো। তা আমরা যদি এইভাবে চিন্তা করি, যেহেতু এমপি নাই, এমপি চয়েস থাকবে, এগুলো তো ফাঁকা আছে। পরে বিভিন্ন কমিটিতে আমরা যেগুলো বিগত দিনে আমি দেখে এসেছি, বা এই কমিটিগুলো এখনও ওই স্ট্রাকচারেই আছে। উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি থাকে, এখানে উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই। সেই প্রতিনিধিগুলো যারা রাজনৈতিক দল থেকে মানে আপনারা যেভাবেই নেন সেটা আপনাদের ক্রাইটেরিয়া, আপনাদের বিষয়, এখানে আমাদের কোনো সমস্যা হবে না, আপনারা সেগুলো সম্পৃক্ত করবেন। ইউনিয়ন পরিষদের অবস্থা আসলে খুবই নাজুক। এখানে বলতে গেলে কোনো চেয়ারম্যানেরই সেই ভালো উপস্থিতি নাই। আমরা বিগত যে 3 জন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে, এখানেও একটা বৈষম্য আমরা দেখেছি। 3 জন কেন, বাকি 5 জন কি হলো, তারা কেন সেই আওতায় পড়লো না? এটা আসলে আমার প্রশ্ন আর কি। আমি আগের ইউনু মহোদয়কে সেই প্রশ্ন করেছি, এখনও আপনার কাছেও সেই প্রশ্ন রাখলাম যে যাদেরকে আপনি খোঁজ নিয়ে দেখেন যে কাদের অ্যাক্টিভিটিস আছে, কাদের অ্যাক্টিভিটিস না। আসলে কারোর অ্যাক্টিভিটিস নাই, তারা আছে হয় আমার উপর ভর করে, নাহলে আরেকজনের উপর ভর করে। আমরা যদি ছেড়ে দিই ইনশাল্লাহ তাদের উপস্থিতিও থাকবে না, সুতরাং এটা আরও অকার্যকর হয়ে যাবে 2-1 জন যারা আছে। তো সেই অবস্থাটা দেখে আপনি সেই ব্যবস্থাটা করবেন যে সবাই যাতে এখান থেকে বরখাস্ত হয়, তাদের যাতে দায়িত্ব সুযোগ না থাকে। তারাকান্দা 11-10 জন বরখাস্ত, কিন্তু আমাদের এখানে 3 জন। এই বিষয়টা আসলে আমাদের কাছে মানে অড লাগছে, ঠিক আছে, খারাপই লাগছে। তো আসলে আর কিছু পৌরসভার উপরে আমার একটু কষ্ট, খুব যন্ত্রণা সবটাই আছে। 5ই আগস্টের পরবর্তীতে আমাদের ছেলেপেলেরা যে আমরা এটা বাংলা ভাষা, আমরা আঞ্চলিক ভাষা বলি আকাম, যে আকামগুলো করছে কম বেশি, সেটার ব্যর্থতা মানে আমি মনে করি যে প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন ওনারও আছে। আমরা আমাদের দলের নির্দেশনা পাশাপাশি আমাদের স্বার্থেরও বিষয় আছে। আমাদের যদি দেশ যতক্ষণ পর্যন্ত বিশৃঙ্খল পরিবেশ থেকে উত্তীর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটি নির্বাচন পাচ্ছি না। এটা আমাদের জন্য, আমাদের দলের জন্য লস, এটা আমরা বুঝি। তাই আমরা আসলে আপনাদেরকে এই একটি শৃঙ্খলাবদ্ধ সমাজ বা রাষ্ট্র গঠন করার জন্য এত বছরই আমরা নির্বাচন পাই, সেই জন্য আমরা এই সহযোগিতা আমার দল এবং আমরা সকলে একটু বুঝি যে আমাদের কোনো দায়িত্ব নিতে গেলেও একটি নির্বাচিত সরকার লাগবে। সেই নির্বাচনের পরিবেশ করার জন্য আমরা দ্রুত যাতে হয় সেটার জন্য আমাদেরও আপনাদের প্রতি পার্টিসিপেশন আছে। কিন্তু আপনি দায়িত্ব নেওয়ার পরে পৌরসভায় আমাদেরকে রাজনৈতিকভাবে সামান্যতম মানে মূল্যায়ন করেন নাই, একদিনের জন্য ডাকেন নাই। এটা ডাকলে কারা ওই সময় দুষ্টামি করতেছে, কারা কি করতেছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত। ইউনু সবার কাছে এসে বলি, উনি বলে যে এটা তো আমাদের ফাংশন না। ওই সময় যদি কিছু
প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যেত, আমার মনে হয় যে আরও অনেক ভালো হইতো। এখানে দোকান টোকান নেওয়া, এই দোকান ওইখানে নেওয়া, ওই দোকান ওইখানে নেওয়া, এগুলো কিছু সুবিধা আমাদের ছেলেমেয়েরাও কম বেশি নিচ্ছে, এটা আমি স্বীকার করবো না। এইগুলো হইতো না। আজকে যে অপবাদ আমরা নিচ্ছি, সেই অপবাদের আমরা সেই অপবাদেও পারতাম না যদি আজকে যে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছে, দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট মহোদয়, উনি যদি সেই কাজটুকু করতেন, যে আমাদেরকে একটু ডেকে আজকে যে একটা সভা করেছেন, উনি যদি সেইটুকু করতেন রাজনৈতিক দলকে নিয়ে বা সর্বস্তরের মানুষকে নিয়ে, তাহলে আমার মনে হয় যে বিষয়টা অনেক ভালো হতো, আমরা অনেক কিছু বলতে পারতাম। চাঁদাবাজির অনেকগুলো বিষয় আছে, সেক্টর আছে। এখনো অবৈধভাবে জনগণকে জনগণের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, সেটা হলো সাব রেজিস্ট্রি অফিস। এইটা সকলেই আমরা জানি, কিন্তু আমরা মুখ খুলব না। আইন প্রশাসন বলবে এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, ওইটা বলবো না, আমি বলবো না হলো আমার সুবিধার জন্য। কিন্তু প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই বিষয়টাকে ভাঙার জন্য আমি বলে আসছি, যতদিন বেঁচে আসি ততদিন সেটা বলে যাব। সেটার জন্য যদি কেউ আমাকে হুমকিও দেয়, কেউ আমাকে মেরেও ফেলে, আমি ওটার তোয়াক্কা করি না। এখানেও ভুল পাল্টানো হয়েছে, শুধুমাত্র আগে যার শেখ মুজিবের ছবি ছিল, এখন এই ছবি হয়তো বা জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিংবা ইয়ার হয়েছে আর কি, এই ভুল পাল্টানো হয়েছে আর কি। এইগুলা করে এখানে চাঁদাবাজি চলছে সীমাহীন। এটাকে মানুষকে, জনগণকে হয়রানি করা হচ্ছে। কত টাকা নেওয়া হয়, সেরাস্তা নামে যে একটা টাকা নেওয়া হয়, সেটার পরিমাণ শুনলে নিজের কাছে অবাক লাগে, কষ্ট পাই যে এতটা টাকা একদম এভাবে মানে বিনিময় হইতে পারে, বা এতটা টাকা মানুষ নিতে পারে, একদিনে এত টাকা অসৎভাবে লাভবান হয়ে যেতে পারে মানুষ, চিন্তার বাইরে। আর একটা অফিস হলো বিআরডিবি অফিস। এখানে অবৈধ অনেক জায়গা আছে, যেগুলো আজও সেই ফেসিস্টরা দখল করে আছে, অবৈধভাবে দখল, কোনো বৈধতা নাই, ঠিক আছে, একদম 100% অবৈধ। আমি বিআরডিবির অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, 2-3 দিন কথা বলেছি। উনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যে সেগুলো করে কার্যকরী ব্যবস্থা নেবেন, কিচ্ছু নেন নাই। আমি প্রয়োজনে উচ্ছেদের জন্য অনুমোদনকে ওনাকে বলে রাখছি। উনি বলছেন তৎকালীন সময় যথেষ্ট সহযোগিতা উনি করবেন। উনি সেটা বলছেন যে আমার যদি সেখানে যা করতে হয় আমি করব, কিন্তু ওনাদের আসলে সেই বিষয়টা পাওয়া যায় না খুঁজে। এটা কী কারণে পাওয়া যায় না, এটা একটু দেখবেন যে গভর্নমেন্ট অনেক আয় থেকে বঞ্চিত হচ্ছে, তাদের বেতন দিতে পারে না, অথচ সেই যে 5 টাকা ধরে বিল্ডিং দেওয়া হয়েছে, এই 5 টাকাই কিন্তু আজও আছে। এবং কে আছে এখানে, যার কাছে কাগজ দেওয়া হয়েছিল যাকে, সে হয়তো মরে ভূত হয়ে গেছে, কিংবা তার কোনো অস্তিত্বই নাই, আরেকজন দখলকারী আছে। কারণ ওনাদেরকে বলে যাকে আমরা পাই তার কাছ থেকে আমরা টাকা নিই। এবং উনি আমাকে নিজে বলছিলেন, বিআরডিবির যিনি কর্মকর্তা আছেন এনে, যে 8 লক্ষ টাকা শুধুমাত্র আগের চিন্তা করে যদি হয়, তাহলে আমার 8 লক্ষ টাকা বাকি আছে আগের রেটও, সেই রেটটাও যদি দেওয়া হয় 8 লক্ষ বাকি, এই 8 লক্ষ টাকা উনি কেন উঠান না, কী স্বার্থে, এটা আমি নিজেও জানি না। তো সেই বিষয়টা আপনার একটু নজর দিবেন, সিরিয়াসলি দেখবেন। বলে গেলাম, কথা হলো, আর মানে কিছুই পদক্ষেপ নেওয়া হলো না। কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়া হলে আসলে আমরা এই অস্থিতিশীল অবস্থা এখনও যে বিরাজ করছে না, বিভিন্ন ধরনের পায়তারা চলছে, সকলেই আমরা জানি যে কী ধরনের পায়তারা হয়। একটা সামান্য একটা ইস্যুতে দেখা যাচ্ছে যে আমাদেরকে থ্রেট করা হয় যে সংখ্যালঘু তারা সম্মেলন করে ফেলবে, এই ধরনের মানে বিষয় তো চলছেই মানে অহরহ এই রাষ্ট্রের উপরে। যাতে অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা আসলে রিলিফ দিতে চাই, যে আমরা চেষ্টা করব, আমার দল যেহেতু নির্দেশনা দিয়েছে যে যতটুকু পারা যায় সর্বোচ্চ সহযোগিতা করার, সেই সহযোগিতার আমরা অঙ্গীকারবদ্ধ, সেখানে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। কিছু সমিতি আছে, আমরা জানি যে সরকারের সাথে সংশ্লিষ্টতাও আছে, তাদের কাছ থেকে প্রতিনিধি নেওয়া হয়। ব্যবসায়ী সমিতি, চাতাল কল, ইট ভাটা মালিক সমিতি, এই ধরনের বেশ কিছু সমিতি আছে। এগুলো সেই 20 বছর যাবৎ বা 25 বছর যাবৎ যে কমিটি আছে, সেই কমিটি সেই ফেসিস্টে এখনো বসে আছে। এগুলো যারা সংশ্লিষ্ট বিভাগ দায়িত্বে আছেন, তারা একটু দয়া করে, যদি না পারেন আপনারা সেটা নতুন করে কিছু করতে, তাহলে তাদের প্রতিনিধি বন্ধ করে দেন, তাদের সুযোগ সুবিধা এখান থেকে যা দেওয়া হয় সেটা বন্ধ করে দেন। সেগুলো অন্ততপক্ষে পরিবর্তন দরকার। না হলে এই দূষণা যতক্ষণ পর্যন্ত এইভাবে যারা জগদ্দল পাথরের মতো এখনো বসে আছে, তারা না সরলে কখনোই একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। এটি আমার মত, আমি বললাম।
শিল্পকলা একাডেমি দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় আছে। এটা কেন এই অবস্থায় ক্রীড়া সংস্থার কমিটি ইতিমধ্যে আমি যতদূর জানি যে আমার জানার মতো ভুল তথ্য হতে পারে, যে প্রস্তাব পাঠানো হয়েছে কিংবা কমিটি হয়তো একটা হয়েছে, নতুন করে একটা পরিবর্তন হয়েছে। কিন্তু শিল্পকলা একাডেমি আমার সময়, আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, 14তে সম্ভবত এটা গঠন হয়েছিল। তার পরবর্তীতে আজও সেটা এইভাবেই আছে। এইভাবে তো এত বছর তো একটা কমিটি থাকতে পারে না, এটা মানেটা কি এটা আমি জানি না। এটা বলতেছিলেন আগে বলছিলেন যে সার্কুলার আসবে, সার্কুলার হইলে হবে, কিন্তু এত বছরে সার্কুলারের কি প্রয়োজনটা? কমিটি তো মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কথা বহু বছর আগে, কর্মকাণ্ডও নাই। এই বিষয়গুলো দেখবেন স্কুল কমিটির ব্যাপারে একটা বিশাল বিতর্ক। এটা আসলে আপনাদেরকে বললেও লাভ নাই। এটা হয়তো বা বোর্ড থেকে একবার এক একটা নির্দেশনা আসতেছে, সেখানে সমন্বয়টা করতেছে না। তারপরে যদি দ্রুত এই কমিটিগুলো করে নেওয়া হয়, জনগণকে সম্পৃক্ত করা হয়, অভিভাবকদেরকে সম্পৃক্ত করা হয়, তাহলে আমার মনে হয় যে ওই একক কমিটি হলেও কিছুটা হলেও রিলিফ আপনারাও পাবেন, শিক্ষকরাও পাবে, অনেকটা সহযোগিতা হবে। আর একজন ইউ মহোদয়কে এই গরিপুর যদি 200 প্রতিষ্ঠান থাকে, সেখানে উনি একা সভাপতি, এই 200 প্রতিষ্ঠানে এটা কোনোভাবেই সম্ভব না এটা কাজ করা। সেখানে আপনাদেরও ক্ষমতার অভিকেন্দ্রীকরণ হবে, কিছু কাজও ওনার গতিশীল হবে। এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন বা একটু চিন্তা ভাবনা করবেন। তো আর তো ইয়ার বলবো, আসলে বক্তব্য অনেক লম্বা হয়ে গেছে। সকলকেই আবারও একটি আমি সকলের দীর্ঘ সুস্থ